ক্যালকাটা ইউনিভার্সিটি সহ তোমরা যারা রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 18 বা বাংলাদেশের ইতিহাস বলে যে পেপারটি রয়েছে, এই পেপারের একটি 5 নম্বরের টিকা প্রশ্ন ত্রিপুরী কংগ্রেস এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 5 নম্বরের যে 250 অ্যান্সার সেটি তোমাদের সামনে প্রোভাইড করবো এই ভিডিওর ভিতর দিয়ে। তো দেখো, ত্রিপুরী কংগ্রেস হচ্ছে জাতীয় কংগ্রেসের যে বাৎসরিক অধিবেশন হয় প্রতি বছর, সেই বাৎসরিক অধিবেশনটা বসে অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম ত্রিপুরীতে, যার নাম ত্রিপুরী কংগ্রেস। এই কংগ্রেসের এই অধিবেশনটা বসে 1939 সালে। দেখো, জাতীয় কংগ্রেস যখন প্রথম তৈরি হয় 1885 সালে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে, তারপর প্রতি বছরে একবার করে কিন্তু বাৎসরিক অধিবেশন হয়। প্রতি বছর 1885 থেকে 1947 পর্যন্ত যদি আমরা দেখি, তা প্রতি বছর কিন্তু জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল এবং একজন করে সভাপতি সেখানে কিন্তু নির্বাচিত হতেন। একেবারে প্রথম যে সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং শেষ যে সভাপতি ছিলেন আচার্য জে.বি. কৃপালনী। মাঝের এই বছরগুলিতে কোনো না কোনো নেতা কিন্তু এখানে সভাপতি হয়েছিলেন। তা 1939 সালের ত্রিপুরী কংগ্রেসের আগের বছর যদি আমরা দেখি 1938 সালে হরিপুরা বলে একটি জায়গায় সেখানে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে এবং এই জাতীয় কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন। এরপর 1939-এ পরের বছর যখন ত্রিপুরীতে আবার জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে, তখন দাবি ওঠে যে সুভাষচন্দ্র বসুকে পুনরায় আবার জাতীয় কংগ্রেসের সভাপতি করার। এই দাবি ওঠে জাতীয় কংগ্রেসের মধ্যে যে বামপন্থী গোষ্ঠী ছিল, যার নেতা ছিলেন নাম্বুদ্রিপাদ, এই নাম্বুদ্রিপাদ সহ আরও 7 জন, মোট 8 জন বিক্ষুব্ধ বামপন্থী গোষ্ঠীর নেতা, তারা দাবি তুলেছিলেন যে সুভাষচন্দ্র বসুকে ত্রিপুরীতে পুনরায় আবার জাতীয় কংগ্রেসের সভাপতি করা হোক। এর ফলে ভোটাভুটি হয় এবং এই ভোটাভুটিতে গান্ধীজি, মহাত্মা গান্ধী, তিনি একজন প্রার্থী মনোনয়ন করেছিলেন, অর্থাৎ তিনি সুভাষচন্দ্রকে পছন্দ করেননি, তাই তিনি নিজে থেকে আরেকজন প্রার্থীকে সেখানে দাঁড় করান। সেই প্রার্থী ছিল পট্টভি সীতারামাইয়া। ফলে সুভাষচন্দ্র বসু এবং পট্টভি সীতারামাইয়ার মধ্যে ভোটাভুটি হয় এবং সুভাষচন্দ্র বসু এখানে 1580টি ভোট পান এবং সীতারামাইয়া ভোট পান 1377। ফলে 203টি ভোটে সুভাষচন্দ্র বসু জয়লাভ করেন। কিন্তু এই জয় লাভের পর গান্ধীজি বলেছিলেন যে সীতারামাইয়া যে পরাজিত হয়েছেন, এই পরাজয় সীতারামাইয়ার পরাজয় নয়, এই পরাজয় আমার পরাজয়। ফলে সুভাষচন্দ্র বসুর বিরোধিতা করতে থাকেন গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হওয়ার পর যে ওয়ার্কিং কমিটি বা যে কার্যনির্বাহী সমিতি গঠন করার কথা ছিল, সেই সমিতি তিনি গঠন করতে পারেননি। ফলে বাধ্য হয়ে পুরনো যে ওয়ার্কিং কমিটি ছিল 1938 সালের হরিপুরা কংগ্রেস অনুযায়ী, সেই ওয়ার্কিং কমিটির সদস্যদের 13 জন সদস্যকে পুনরায় বহাল করা হয়। তখন গান্ধীজির গোপন নির্দেশ পেয়ে এই 13 জন নেতা বা ওয়ার্কিং কমিটির সদস্য তারা পদত্যাগ করেন। ফলে সুভাষচন্দ্র বাধ্য হয়ে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। এই ছিল হরিপুরী কংগ্রেসের বিষয়বস্তু এবং সেখানে দেখা যায় যে গান্ধীর সাথে সুভাষচন্দ্র বসুর একটা বিরোধ তৈরি হচ্ছে এই হরিপুরা কংগ্রেস থেকে। আসলে সুভাষচন্দ্র বসুর যে বক্তৃতা, যে রচনা, তার মধ্যে বামপন্থী প্রভাব ছিল এবং সুভাষচন্দ্র বসু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করতে চাইছিলেন এবং স্বরাজ লাভের জন্য তিনি সরাসরি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিতে চেয়েছিলেন। এই বিষয়গুলো গান্ধীজি কিন্তু পছন্দ করেননি। গান্ধীজি বলতে চাইছিলেন যে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, আর কিছুটা সময়ের পর আমরা ভারত ছাড়ো আন্দোলনে যাব। কিন্তু সুভাষচন্দ্র বসু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেই তিনি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিতে চেয়েছিলেন। এরকম বিভিন্ন কারণ নিয়ে সুভাষের সাথে গান্ধীজির মতবিরোধ দেখা দেয় এবং এই মতবিরোধে কংগ্রেসের যে সমস্ত নেতারা আর অন্যান্য নেতারা ছিলেন, তারা সুভাষের প্রতি বিশ্বাসঘাতকতা করেন এবং গান্ধীর সাথে ষড়যন্ত্র করে সুভাষের সাথে অসহযোগিতা করেন। ফলে সুভাষচন্দ্র বাধ্য হয়ে কংগ্রেস ত্যাগ করেন এবং কংগ্রেসের মধ্যে যারা বামপন্থী, যারা মতাদর্শে বিশ্বাসী, তাদেরকে নিয়ে, মানে কংগ্রেসের যে সমাজতন্ত্রী দল যাকে বলা যায়, সেই সমাজতন্ত্রীদের নিয়ে তিনি তৈরি করেন ফরওয়ার্ড ব্লক।
পরবর্তীতে এই ফরওয়ার্ড ব্লক যখন তৈরি হয় বা তৈরি করেন সুভাষচন্দ্র বসু, তখন তার বিরুদ্ধে কংগ্রেসের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয় এবং কংগ্রেস থেকে সুভাষকে 3 বছরের জন্য বহিষ্কার করা হয়। তখন সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লককে আলাদাভাবে স্বতন্ত্রভাবে পরিচালনা করতে থাকেন। সুভাষচন্দ্র নিজেই বলেছিলেন যে তিনি যে এই সভাপতির পদ ছেড়ে দিলেন বা তিনি যে কাজ করতে পারেননি তার প্রধান কারণ গান্ধীর অসহযোগিতা এবং এখানে জওহরলাল নেহরুর বিশ্বাসঘাতকতা। কারণ জওহরলাল নেহরু ছিলেন সুভাষচন্দ্রের একনিষ্ঠ বন্ধু এবং সেই কংগ্রেসের সমাজতন্ত্রী আন্দোলনে সুভাষের একজন কাণ্ডারি ছিলেন জওহরলাল নেহরু। কিন্তু সেই জওহরলাল নেহরু নিজের পদ লাভের জন্য, নিজের পজিশনকে ভালো রাখার জন্য তিনি গান্ধীর সাথে হাত মেলান এবং সুভাষের সাথে দূরত্ব বাড়ান। তাই এই জওহরলাল নেহরুর এই বিশ্বাসঘাতকতা এবং কংগ্রেসের যারা সমাজতন্ত্রী দল ছিলেন, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে সমাজতন্ত্রী গোষ্ঠী, তাদের বিরোধিতা বা তাদের ষড়যন্ত্রের জন্য, তাদের বিশ্বাসঘাতকতার জন্য সুভাষের এই ব্যর্থতা। আসলে গান্ধীজি কখনোই চাননি যে কংগ্রেস দলের মধ্যে বামপন্থী মতাদর্শ প্রবেশ করুক। কংগ্রেসের মধ্যে এই গান্ধী কিন্তু কখনোই কৃষক শ্রমিকদের নিয়ে মাথা ঘামাননি। অ্যাকচুয়ালি কংগ্রেস দলটা পরিচালিত হতো ভারতবর্ষের বুর্জুয়া শিল্পপতিদের টাকায় এবং তার লিডার ছিলেন এখানে গান্ধীজি। গান্ধীজি ছিলেন কংগ্রেসের সম্পাদক আর সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। তাই সভাপতি এবং সম্পাদকের মধ্যে এই মনোমালিন্যের ফলে কি হয়, ভারতের যে জাতীয় আন্দোলন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সেটা অনেকটা দুর্বল হয়ে যায় এবং সুভাষচন্দ্র এই ব্যর্থতার মধ্যে দিয়ে উপলব্ধি করেন যে ভারতের যে জাতীয় আন্দোলন, এই আন্দোলন পরিচালনা করে ভারতকে কখনোই স্বাধীন করা সম্ভব নয়। এই কারণে তিনি বিদেশি শক্তির সাহায্য নিয়ে দেশকে স্বাধীন করার চিন্তা ভাবনা করেন এবং পরবর্তীতে আমরা জানি তিনি দেশ ত্যাগ করে আফগানিস্তান, জার্মানি, রাশিয়া হয়ে জাপানে এসে উপস্থিত হন এবং আজাদ হিন্দ ফৌজ গঠন করে ভারতবর্ষেও আক্রমণ করার চিন্তা ভাবনা করেন এবং সেটা করেনও। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পথে আমেরিকা জাপানের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করার ফলে জাপান যে সাহায্য দিয়েছিল সুভাষচন্দ্রকে, সেই সাহায্যের হাত গুটিয়ে নেয়, ফলে সুভাষচন্দ্রের এই পরিকল্পনা ব্যর্থ হয়। কিন্তু এই যে সুভাষের দেশ ত্যাগ, গান্ধীর সাথে সুভাষের মতবিরোধ এবং কংগ্রেস থেকে দূরে চলে যাওয়া সুভাষের, এই সব কিছুর যে টার্নিং পয়েন্ট বা মূল যে জায়গা, সেটা কিন্তু এই ত্রিপুরী কংগ্রেস, যে অধিবেশন বসে অন্ধ্রপ্রদেশে এই ত্রিপুরী গ্রামে 1939 সালে। দ্বিতীয়বার সুভাষ এখানে সভাপতি মনোনীত হন এবং গান্ধী এই সুভাষের দ্বিতীয়বার সভাপতি পদে মনোনয়নকে মেনে নিতে পারেননি। ফলে তিনি গোপনে গোপনে ষড়যন্ত্র করে ওয়ার্কিং কমিটির সদস্যদেরকে পদত্যাগ করতে বাধ্য করেন। ফলে সুভাষ একটা সময় বাধ্য হয়ে জাতীয় কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। তখন কংগ্রেস সুভাষকে দল থেকে বহিষ্কার করে 3 বছরের জন্য এবং সুভাষও সদস্যপদ ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক পরিচালনা করে বা দলটাকে আরও বেশি শক্তিশালী করে তোলেন এবং দেশ ত্যাগ করেন, বিদেশি শক্তির সাহায্য নিয়ে দেশকে স্বাধীন করার কাজে ব্রতী হন। এই সব কিছু কিন্তু হচ্ছে এই ত্রিপুরী কংগ্রেস থেকে। তাই ত্রিপুরী কংগ্রেসের যে গুরুত্ব, ভ্যালু, সেটা অসীম। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব অপরিসীম। এখানে সুভাষের ব্যক্তিগত জীবনেও এই ত্রিপুরী কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুভাষের সাথে গান্ধীজির যে মনোমালিন্য, সেই মনোমালিন্যের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ত্রিপুরী কংগ্রেস। আমাদের এই পেপারে একটি প্রশ্ন পড়তে হয় যে সুভাষের সাথে গান্ধীর বিরোধের কারণ কি, তো সেখানে কিন্তু ত্রিপুরী কংগ্রেসের অনেকটা অংশ জুড়ে থাকবে সেই নোটসে। গান্ধী এবং সুভাষের এই বিরোধের কারণ নিয়েও আমি একটি ভিডিওতে আলোচনা করেছি, অ্যান্সার দিয়েছি, সেটাও তোমরা দেখে নিও। ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে তোমরা সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি 250 ওয়ার্ডের ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। 7 সেম হিস্ট্রি ডিএসসিসি 18 5 নম্বরের টিকা প্রশ্ন, জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন বা ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী? 1939 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন বসে মধ্যপ্রদেশের ত্রিপুরী গ্রামে। এই অধিবেশনে সুভাষচন্দ্রকে পুনরায় জাতীয় কংগ্রেসের সভাপতি পদে মনোনয়নের দাবি ওঠে। এই দাবি তোলেন নাম্বুদ্রিপাদ সুন্দরাইয়া সহ 8 জন বিক্ষুব্ধ বামপন্থী নেতা। এই সময় সুভাষচন্দ্রের বিভিন্ন রচনা ও বক্তৃতায় বামপন্থী আদর্শের প্রভাব এবং আপোষহীন সাম্রাজ্যবাদী মনোভাব গান্ধীজি ও তার একনিষ্ঠ অনুগামীদের ভাবিয়ে তুলেছিল। এছাড়াও যুক্তরাষ্ট্র গঠন, পূর্ণ স্বাধীনতা অর্জন ইত্যাদি আদর্শ কংগ্রেসের অধীনে শ্রমিক কৃষকদের সংগঠিত করে। প্যারা করে দেখো, জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনে 29 জানুয়ারি 1939
সুভাষচন্দ্র পান 1580টি ভোট এবং সীতারামাইয়া পান 1377টি ভোট। সুভাষচন্দ্র 203 ভোটে পরাজিত করেন গান্ধী গোষ্ঠী সমর্থিত প্রার্থী পট্টভী সীতারামাইয়াকে। পট্টভীর পরাজয় গান্ধীজিকে মর্মাহত করে। তিনি বলেন, সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়। সুভাষ সভাপতি মনোনীত হওয়ায় গান্ধী গোষ্ঠীর চূড়ান্ত অসহযোগিতা শুরু হয়। গান্ধীজি সমর্থন ছাড়া সুভাষচন্দ্রের পক্ষে সভাপতি হিসেবে কাজ করা কঠিন হয়ে পড়ে। 2 মাস ধরে চেষ্টা করেও একটি পছন্দসই কার্যকরী সমিতি গঠন করতে তিনি ব্যর্থ হন। বরং পুরাতন কার্যকরী সমিতিকে পুনঃ মনোনয়ন দেওয়া হয় এবং গান্ধী নীতি বিপুলভাবে সমর্থিত হয়। গান্ধীজির গোপন নির্দেশে কংগ্রেস কার্যকরী সমিতি বা ওয়ার্কিং কমিটির 13 জন সদস্যের সকলেই পদত্যাগ করলে সুভাষচন্দ্র বাধ্য হয়ে সভাপতির পদে ইস্তফা দেন 1939-এর 29শে এপ্রিল। তবে কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী অনুগামীদের নিয়ে তিনি 3রা মে ফরওয়ার্ড ব্লক নামে একটি গোষ্ঠী গঠন করেন। ফলে সুভাষচন্দ্র প্রবলভাবে সমালোচিত হন এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 11ই আগস্ট 3 বছরের জন্য কংগ্রেসের কোনো পদ গ্রহণের অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়। বাধ্য হয়ে সুভাষচন্দ্র কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লককে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা করেন। প্যারা করে গান্ধীজির অলিখিত নির্দেশ মেনে কংগ্রেস কার্যকরী সমিতি, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সকল সদস্য পদত্যাগ করেন। ফলে সুভাষ বাধ্য হয়ে জাতীয় কংগ্রেসের সভাপতির পদে ইস্তফা দেন এবং আলাদা ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। সুভাষচন্দ্রের পদত্যাগের পরিণতি হিসেবে কংগ্রেসের দক্ষিণপন্থীরা ধীরে ধীরে ক্ষমতাশালী হন এবং বামপন্থীরা দুর্বল হতে থাকেন। সুভাষচন্দ্র ও গান্ধীজির মতো দেশের 2 শীর্ষ নেতৃবৃন্দের মধ্যেকার দ্বন্দ্ব পরোক্ষভাবে দেশের জাতীয় স্বাধীনতা আন্দোলনকে দুর্বল করে। ত্রিপুরী কংগ্রেসের সুদূরপ্রসারী প্রভাব হিসেবে সুভাষচন্দ্র অনুভব করেন যে ভারতের মধ্যে থেকে স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের উচ্ছেদ সম্ভব নয়। তাই তিনি বিদেশি শক্তির সাহায্য নিয়ে ভারতের স্বাধীনতা অর্জনের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেন। প্যারা করে শেষ প্যারা, ত্রিপুরী কংগ্রেসকে কেন্দ্র করে কংগ্রেসের মধ্যে বামপন্থী মানসিকতাকে নির্মূল করতে চাওয়া হয়। সুভাষ নিজের পরাজয় প্রসঙ্গে যে 3টি কারণের উল্লেখ করেছিলেন সেগুলি ছিল জওহরলালের অসহযোগিতা, কংগ্রেসের সমাজতন্ত্রী দলের বিশ্বাসঘাতকতা এবং নেতৃত্বের প্রশ্নে তার ও গান্ধীজির দ্বন্দ্বকে ব্যক্তিগত সংঘর্ষের রূপদান। কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে গান্ধী গোষ্ঠী সুভাষের এই জয়কে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেছিলেন বলেই সুভাষকে দল থেকে বহিষ্কৃত হতে হয়েছিল। ব্রিটিশ গবেষক টম লিনসনের মতে সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্রের জয় ছিল নেতিবাচক। তো এই ছিল ত্রিপুরী কংগ্রেসের গুরুত্বের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।